পাস্ট ইনডেফিনাইট টেন্সের আজকের এই ক্লাসটা পুরো কনসেপ্ট ক্লিয়ার ক্লাস হবে। আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, শুধু তুমি এই পাস্ট ইনডেফিনাইট টেন্সটা শিখবে না, তুমি শিখে নিয়ে তোমার বাড়ির ছোটো ছোটো ভাই বোনেদের, ছেলে মেয়েদের তুমি নিজেই এই পাস্ট ইনডেফিনাইট টেন্সটা শেখাতে পারবে, তুমি নিজেই পড়াতে পারবে। শুধু স্কুল এক্সাম নয়, কম্পিটিটিভ এক্সামেও এটি প্রয়োজন। So hello everyone, welcome to my channel All English in One. Today I will discuss about past indefinite tense very easily. So let's start. Past indefinite tense বা সাধারণ অতীতকাল বা সিম্পল পাস্ট টেন্সও একে বলে। পাস্ট ইনডেফিনাইট টেন্স এর বাংলাটা হলো সাধারণ অতীতকাল, অর্থাৎ অতীতকালে কোনো কাজ সাধারণভাবে হয়েছিল বা ঘটেছিল এরকম বোঝালে ভার্বের পাস্ট ইনডেফিনাইট টেন্স হয়। অতীতকালে কোনো কাজ সাধারণভাবে হয়েছিল বা ঘটেছিল এরকম বোঝালে ভার্বের পাস্ট ইনডেফিনাইট টেন্স হয়। যেমন সে মাছ ধরেছিল, এই কাজটার মধ্যে অতীতকালে সে মাছটা ধরেছিল বোঝাচ্ছে, এই মাছ ধরার কাজটা পূর্বে হয়ে গেছে এরকম বোঝাচ্ছে, তাই এটি পাস্ট ইনডেফিনাইট টেন্সের উদাহরণ বা সাধারণ অতীতকালের উদাহরণ। আমি ভাত খেয়েছিলাম, এই ভাত খাওয়ার কাজটা পূর্বে হয়ে গেছে, অতীতে হয়ে গেছে, তাই এটি পাস্ট ইনডেফিনাইট টেন্সের উদাহরণ। রীতা গান করেছিল, এই গান করার কাজটা পূর্বে হয়ে গেছে, অতীতে হয়ে গেছে, তাই এটি পাস্ট ইনডেফিনাইট টেন্সের উদাহরণ। বাবা মাছ ধরেছিলেন, এই মাছ ধরার কাজটা বাবা অতীতে করেছিল, পূর্বে করেছিল, তাই এটি পাস্ট ইনডেফিনাইট টেন্সের উদাহরণ। তারা ফুটবল খেলেছিল, এই ফুটবল খেলার কাজটা অতীতে হয়ে গেছে, পূর্বে হয়ে গেছে, তাই এটি পাস্ট ইনডেফিনাইট টেন্সের উদাহরণ। রীতা ফুল তুলেছিল, এই ফুল তোলার কাজটা পূর্বে হয়ে গেছে, অতীতে হয়ে গেছে, তাই এটি পাস্ট ইনডেফিনাইট টেন্সের উদাহরণ। তারা ক্রিকেট খেলেছিল, এই ক্রিকেট খেলার কাজটা পূর্বে হয়ে গেছে, অতীতে হয়ে গেছে, তাই এটি পাস্ট ইনডেফিনাইট টেন্সের উদাহরণ। মা রান্না করেছিলেন, এই রান্না করার কাজটা মা অতীতে করেছিল, পূর্বে করেছিল বোঝাচ্ছে বাক্যটাতে, তাই এটি সিম্পল পাস্ট টেন্সের উদাহরণ বা পাস্ট ইনডেফিনাইট টেন্সের উদাহরণ। অরুণ চিঠি লিখেছিল, এই চিঠি লেখার কাজটা অরুণ পূর্বে করেছিল, অতীতে করেছিল, তাই এটি সিম্পল পাস্ট টেন্সের উদাহরণ বা পাস্ট ইনডেফিনাইট টেন্সের উদাহরণ। সে বই পড়েছিল, এই বই পড়ার কাজটা সে পূর্বে করেছিল, অতীতে করেছিল, তাই এটা সিম্পল পাস্ট টেন্সের উদাহরণ বা পাস্ট ইনডেফিনাইট টেন্সের উদাহরণ। তাহলে আমি যদি পাস্ট ইনডেফিনাইট টেন্সের বাংলা নামটা সাধারণ অতীতকাল এটা যদি মনে রাখতে পারি, এটা যদি মুখস্থ রাখতে পারি, তাহলে পাস্ট ইনডেফিনাইট টেন্স কাকে বলে, পাস্ট ইনডেফিনাইট টেন্সের বাক্য গঠনের নিয়ম, পাস্ট ইনডেফিনাইট টেন্সের বাক্যকে চেনার উপায় আমাকে কিছু মনে রাখতে হবে না, আমি নিজের থেকেই এর সংজ্ঞা বা কাকে বলে লিখতে পারবো। বাক্য গঠনের নিয়মও আমাকে মুখস্থ করতে হবে না, বাক্য চেনার উপায়ও মুখস্থ করতে হবে না, আমি নিজের থেকেই বাক্য তৈরি করতে পারবো, নিজের থেকেই বাক্য বানাতে পারবো, নিজের থেকেই বাক্য গঠন করতে পারবো, নিজের থেকেই বাংলা বাক্য থেকে ইংরেজি বাক্যে ট্রান্সলেট করতে পারবো। আর সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডেফিনাইট টেন্স কাকে বলে সেটা আমি নিজের থেকেই বানাতে পারবো, নিজের থেকেই লিখতে পারবো বা অন্য কাউকে পড়াতে পারবো, বাড়ির ছোটো ছোটো ভাই বোনেদের, ছেলে মেয়েদের নিজের থেকেই পড়াতে পারবো, নিজের থেকেই শেখাতে পারবো, কোনো মুখস্থ করার দরকার নেই, কোনো মুখস্থ করার দরকার নেই। শুধু আমাকে মনে রাখতে হবে পাস্ট ইনডেফিনাইট টেন্সের বাংলাটা হলো সাধারণ অতীতকাল, অর্থাৎ অতীতকালে কোনো কাজ সাধারণভাবে হয়েছিল বা ঘটেছিল এরকম বোঝালে ভার্বের পাস্ট ইনডেফিনাইট টেন্স হয়। একটা উদাহরণ লিখব, তারা ক্রিকেট খেলেছিল, তারা ক্রিকেট খেলছিল নয় কিন্তু তারা ক্রিকেট খেলেছিল, যদি খেলছিল বলি তাহলে কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে, মানে অতীতকালে তখন কাজটা চলছিল বোঝাবে, রানিং ছিল অতীতকালে, তখন কন্টিনিউ ছিল যদি খেলছিল বলি, কিন্তু তারা ক্রিকেট খেলেছিল মানে অতীতকালে কাজটা হয়ে গেছে এরকম বোঝাচ্ছে, তাহলে লিখব তারা ক্রিকেট খেলেছিল, তারা ক্রিকেট খেলেছিল। পরের উদাহরণ নেব, রীতা মাছ ধরেছিল, ধরছিল নয় কিন্তু ধরছিল হলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে, রীতা মাছ ধরেছিল মানে পূর্বে কাজটা হয়ে গেছে, অতীতে কাজটা হয়ে গেছে, রীতা মাছ ধরেছিল। রীতা মাছ ধরেছিল, যদি এখানে ধরছিল লিখি, ধরছিল যদি হয় তাহলে অতীতকালে কাজটা তখন চলছিল বোঝাবে, রানিং ছিল,
তখন পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। যেহেতু রীতা মাছ ধরেছিল, অর্থাৎ অতীতে কাজটা সম্পন্ন হয়েছে, অতীতে হয়ে গেছে কাজটা, পূর্বে হয়ে গেছে, তাই এটি পাস্ট ইনডেফিনিট টেন্সের উদাহরণ। পরের বাক্য লিখব, আমি ভাত খেয়েছিলাম। আমি ভাত খেয়েছিলাম। আমি ভাত খেয়েছিলাম। একে যদি বলি আমি ভাত খাচ্ছিলাম, তখন কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। আমি ভাত খেয়েছিলাম। সে মাছ ধরেছিল। পরের উদাহরণ নেব, সে মাছ ধরেছিল। ধরেছিল না ধরছিল? ধরেছিল। ধরছিল হলে তখন কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। সে মাছ ধরেছিল। সে মাছ ধরেছিল। পরের বাক্য লিখব, অরুণ চিঠি লিখেছিল। যদি বলি অরুণ চিঠি লিখছিল, তখন কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। অতীতকালে তখন কাজটা চলছিল বোঝাচ্ছে, অরুণ চিঠি লিখছিল। কিন্তু পাস্ট ইনডেফিনিট টেন্স বোঝাতে বাক্যটা লেখা হবে অরুণ চিঠি লিখেছিল। অরুণ চিঠি লিখেছিল। পরের উদাহরণ নেব, মা রান্না করেছিল। যদি বলি মা রান্না করছিল, তখন কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। তাহলে পাস্ট ইনডেফিনিট টেন্সের বাক্যটা হবে মা রান্না করেছিল, মানে অতীতে হয়ে গিয়েছিল কাজটা, রান্না করার কাজটা অতীতে হয়ে গেছে বা পূর্বে হয়ে গেছে। কিন্তু মা রান্না করছিল, তখন অতীতকালে কাজটা চলছিল বোঝাবে, তখন পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। মা রান্না করছিল। মা রান্না করেছিল। এবারে এই বাংলা বাক্যগুলোকে ইংরাজিতে ট্রান্সলেট করব একটা সূত্রের সাহায্যে। এসভিও। এসভিও মানে সাবজেক্ট প্রথমে লিখতে হবে, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। ইংরাজি বাক্য লেখার সময় প্রথমে সাবজেক্ট বা কর্তাকে লিখতে হবে, তারপর ভার্ব বা ক্রিয়াপদকে বসাতে হবে, তারপর অবজেক্ট বা কর্মকে বসাতে হবে। আমরা পূর্বের ক্লাসগুলোতে জেনেছি বাক্যের মধ্যে কোনটা সাবজেক্ট বা কর্তা, কোনটা অবজেক্ট বা কর্ম, আর কোনটা ভার্ব বা ক্রিয়াপদ। তবু আরেকবার বলছি, তারা ক্রিকেট খেলেছিল। আমরা জানি বাংলা বাক্যের শেষে ভার্ব বা ক্রিয়াপদ থাকে, এটাই ভার্ব বা ক্রিয়াপদ থাকে। এই ভার্ব বা ক্রিয়াপদকে কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটাই হবে সাবজেক্ট বা কর্তা। তারা ক্রিকেট খেলেছিল। কে ক্রিকেট খেলেছিল বা কারা ক্রিকেট খেলেছিল? উত্তরে আছে তারা। তাহলে এখানে তারাটা দে এখানে সাবজেক্ট বা কর্তা, তাহলে তারাটা এখানে সাবজেক্ট বা কর্তা। ভার্ব তো জানি বাংলা বাক্যের শেষে ভার্ব থাকে। এবার কর্ম, বাক্যের মধ্যে কর্ম বা অবজেক্ট কে আছে সেটা বুঝবো কি করে? এই বাংলা বাক্যের শেষে যে ভার্ব থাকে, এই ভার্বকে কি দিয়ে প্রশ্ন করব। বাংলা বাক্যের শেষে যে ভার্ব থাকে, এই ভার্বকে কি দিয়ে প্রশ্ন করব, যে উত্তর পাওয়া যাবে সেটাই হবে অবজেক্ট বা কর্ম। তারা ক্রিকেট খেলেছিল। খেলেছিল আছে শেষে ভার্ব, এ কি দিয়ে প্রশ্ন করব? কি খেলেছিল? ক্রিকেট খেলেছিল। ক্রিকেট, উত্তরে পাওয়া যাচ্ছে ক্রিকেট, তাহলে ক্রিকেটটা অবজেক্ট বা কর্ম। এই ক্রিকেটটা অবজেক্ট বা কর্ম। তাহলে এবার আমরা এসভিও, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই অনুসারে আমরা ইংরেজিতে ট্রান্সলেট করব বাক্যগুলোকে, বাংলা বাক্যগুলোকে। তারা ক্রিকেট খেলেছিল, তাহলে প্রথমে আমরা সাবজেক্ট বসাবো, এস সাবজেক্ট। সাবজেক্ট এখানে কি আছে? তারা। তারা ইংরেজি দে, তারা বসিয়ে দেব দে। তারপরে ভার্ব বা ক্রিয়াপদকে বসাতে বলেছে। ভার্ব বা ক্রিয়াপদ কী আছে? খেলেছিল। খেলা থেকে খেলেছিল হয়েছে, পাস্ট ইনডেফিনিট টেন্স আছে। খেলা ইংরেজি প্লে, তার 2 নম্বর ফর্ম। যেহেতু এটা পাস্ট ইনডেফিনিট টেন্স, তাহলে ভার্বের 2 নম্বর ফর্ম বসাতে হবে। প্লের 2 নম্বর ফর্ম প্লেড, PLAYED। আর আমরা জানি ভার্বের সাধারণত 5টা ফর্ম, V1, V2, V3, V4, V5। প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের 4 নম্বর ফর্ম, আর ভার্বের 5 নম্বর ফর্ম। আর বেশিরভাগ মেইন ভার্বের শেষে বা রুট ভার্বের শেষে বা মূল ভার্বের শেষে ইডি যোগ করে ভার্বের 2 নম্বর ফর্ম এবং 3 নম্বর ফর্ম করা হয়েছে। আর ভার্বের 4 নম্বর ফর্ম মূল ভার্বের শেষে বা মেইন ভার্বের শেষে বা রুট ভার্বের শেষে আইএনজি যোগ করে করা হয়েছে। আর ভার্বের 5 নম্বর ফর্ম মেইন ভার্বের শেষে বা মূল ভার্বের শেষে বা রুট ভার্বের শেষে এস বা ইএস বা আইএস যোগ করে করা হয়েছে। এটা কিন্তু কষ্ট করে মুখস্থ করে নিতে হবে। আর এর শর্টকাট একটা ফর্ম আছে, ভার্ব মুখস্থ করার একটা শর্টকাট সূত্র আছে।
বেশিরভাগ মেইন ভার্বের শেষে ইডি যোগ করে ভার্বের 2 নম্বর ফর্ম এবং ভার্বের 3 নম্বর ফর্ম করা হয়েছে, এটা মনে রাখতে হবে। কিছু ব্যতিক্রমও আছে, সেগুলো কিন্তু মুখস্থ করে নিতে হবে। আর ভার্বের 4 নম্বর ফর্ম করা হয়েছে মেইন ভার্বের শেষে বা মূল ভার্বের শেষে বা রুট ভার্বের শেষে আইএনজি যোগ করে ভার্বের 4 নম্বর ফর্ম করা হয়েছে। আর ভার্বের 5 নম্বর ফর্ম করা হয়েছে মেইন ভার্বের শেষে বা রুট ভার্বের শেষে বা মূল ভার্বের শেষে এস বা ইএস বা আইএস যোগ করে ভার্বের 5 নম্বর ফর্ম করা হয়েছে। এগুলো কিন্তু কষ্ট করে মুখস্থ করে নিতে হবে। তাহলে ভার্বের 2 নম্বর ফর্ম বসে গেল, দে প্লেড। এবার অবজেক্ট বা কর্মকে বসাতে বলেছে। বাক্যের মধ্যে অবজেক্ট বা কর্ম কি আছে? ক্রিকেট। তাহলে ক্রিকেট ইংরেজি লিখবো দে প্লে ক্রিকেট, তারা ক্রিকেট খেলেছিল, শেষে ফুল স্টপ। পরে বাক্য আছে রীতা মাছ ধরেছিল। তাহলে আমরা তো জানি রীতা সাবজেক্ট বা কর্তা, লিখবো রীতা। এরপরে ভার্ব ধরেছিল আছে, বাক্যের শেষে বাংলা বাক্যের শেষে ভার্ব বা ক্রিয়াপদ থাকে। ধরা ইংরেজি ক্যাচ, তার 2 নম্বর ফর্ম কট, লিখবো কট, রীতা কট, CAUGHT, রীতা কট। আর অবজেক্ট কী আছে? অবজেক্ট মাছ আছে, লিখবো ফিশ, রীতা কট ফিশ, রীতা মাছ ধরেছিল। পরে বাক্য আছে আমি ভাত খেয়েছিলাম, বাক্যের মধ্যে সাবজেক্ট বা কর্তা আছে আমি, তাহলে লিখবো আমি, প্রথমে সাবজেক্ট বসবে আমি। তারপর খাওয়া ইংরেজি ইট, তার 2 নম্বর ফর্ম এট, লিখবো এট, আই এট। তারপর অবজেক্ট বা কর্ম ভাত আছে, রাইস, লিখবো আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। পরের উদাহরণ আছে সে মাছ ধরেছিল, তাহলে এখানে সাবজেক্ট বা কর্তা কী আছে? সে ইংরেজি হি। তারপর ধরা ইংরেজি ক্যাচ, তার 2 নম্বর ফর্ম লিখবো কট, CAUGHT, ক্যাচ, কট, কট, ক্যাচিং, ক্যাচেস। তাহলে কট, হি কট। এবার অবজেক্ট কী আছে? মাছ আছে, মাছ ইংরেজি ফিশ, বসিয়ে দেবো এটা কট ফিশ। আচ্ছা, এখানে দুটো মাছ ধরেছিল, দুটো বাক্য হয়ে গেছে, একটা আলাদা ভার্বের বাক্য দিলে ভালো হতো। যাই হোক, হয়ে গেছে, এখন আর কিছু করার নেই। পরে বাক্য আছে অরুণ চিঠি লিখেছিল, তাহলে অরুণটা এখানে সাবজেক্ট বা কর্তা, লিখব অরুণ, অরুণ চিঠি লিখেছিল। লেখা ইংরেজি রাইট, তার 2 নম্বর ফর্ম লিখব রোট, WROTE, অরুণ রোট। আর চিঠি ইংরেজি লেটার, লেটার বসিয়ে দেবো LETTER, ফুল স্টপ। মা রান্না করেছিল, তাহলে মা ইংরেজি মাদার, লিখব MOTHER, মাদার। রান্না করা ইংরেজি একসাথে কুক, এর 2 নম্বর ফর্ম কী হবে? কুকড, মাদার কুকড, COOK, শেষে ED যোগ করে দেবো, মাদার কুকড, মা রান্না করেছিল। তাহলে এই যে বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করা হয়েছে, এর একটা শর্টকাট সূত্র বা রুল আমরা জেনে নেব। লিখব রুল বা সূত্র, সূত্র লিখছি আমি, সূত্র। তাহলে বাক্যগুলোর প্রথমে সাবজেক্ট বা কর্তা বসেছে, যেমন দে, রীতা, আই, হি, অরুণ, মাদার, এগুলো সাবজেক্ট বা কর্তা। তাই জন্য রুলটা নিজের থেকেই বানাবো, লিখলাম সাবজেক্ট বা কর্তা, সাবজেক্টের এস লিখলাম সংক্ষেপে। তাহলে প্রথমে সাবজেক্ট বা কর্তা বসেছে, এই জন্য এখানে সাবজেক্টের এস লিখলাম। তারপরে ভার্বের 2 নম্বর ফর্ম বসে প্লেট, কট, এট, কট, রোট, কুকড, ভার্বের 2 নম্বর ফর্ম বসেছে, তাই জন্য লিখব V2। তারপর কি বসেছে? শেষে অবজেক্ট বা কর্ম বসেছে, ক্রিকেট, ফিশ, রাইস, ফিশ, লেটার, লেটার। তাহলে এখানে কী লিখব? অবজেক্ট, সবশেষে অবজেক্ট বা কর্ম, ব্যাস। এই রুল বা সূত্র অনুসারে এই বাংলা বাক্যগুলোর ইংরেজিতে ট্রান্সলেট করা হয়েছে। তাহলে নিজের থেকে আমরা সূত্র বানাতে পারবো, নিজের থেকেই আমরা বাক্য বানাতে পারবো, আর নিজের থেকেই ট্রান্সলেট করতে পারবো, অন্য কাউকে পড়াতে পারবো, বাড়ির ছোটো ছোটো ভাই বোনেদের, সন্তানদের, ছেলে মেয়েদের নিজেই পড়াতে পারবো, কোনো মুখস্থ করার দরকার নেই। আর এর সংজ্ঞা বা কাকে বলে, পাস্ট ইনডেফিনাইট টেন্স কাকে বলে, সেটা আমরা নিজের থেকেই তৈরি করতে পারবো, নিজের থেকেই বানাতে পারবো, নিজের থেকেই অন্য কাউকে শেখাতে পারবো, নিজের থেকেই পড়াতে পারবো। পাস্ট ইনডেফিনাইট টেন্সের বাংলাটা হলো সাধারণ অতীতকাল, অর্থাৎ অতীতকালে কোনো কাজ সাধারণভাবে হয়েছিল বা ঘটেছিল, এরকম বোঝালে ভার্বের পাস্ট ইনডেফিনাইট টেন্স হয়। আর যদি বলা হয় পাস্ট কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস টেন্স মানে কি? কাজটা চলছিল। যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয় তাহলে কি? ঘটমান অতীতকাল বা চলমান অতীতকাল। তখন সংজ্ঞাটা কী হবে? অতীতকালে কোনো কাজ চলছিল
বা ঘটছিল, এরকম বোঝালে ভার্বের পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে নিজের থেকে আমরা সংজ্ঞা বানাতে পারবো বা কাকে বলে পাস্ট ইনডেফিনাইট টেন্স কাকে বলে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে, নিজের থেকেই আমরা বানাতে পারবো যদি এই নামটা আমরা মনে রাখি। পাস্ট ইনডেফিনাইট টেন্স সাধারণ অতীতকাল, পাস্ট কন্টিনিউয়াস টেন্স ঘটমান অতীতকাল। তাহলে এই নামগুলোর বাংলা যদি আমরা মুখস্থ রাখতে পারি, মনে রাখতে পারি, তাহলে কোনো কিছুই আমাকে মুখস্থ করতে হবে না। সংজ্ঞা বা কাকে বলে, পাস্ট ইনডেফিনাইট টেন্স কাকে বলে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে মুখস্থ করতে হবে না। বা বাক্য গঠনের নিয়ম, বাক্য কীভাবে গঠন হয়, যে ছিলাম, ছিলে, ছিলেন থাকলে বাক্যের শেষে, বাংলা বাক্যের শেষে, ভার্বের শেষে, ভার্ব বা ক্রিয়াপদের শেষে ছিলাম, ল, লে, লাম, ত, তে, তাম, এগুলো আমাকে কিছু মুখস্থ করতে হবে না। শুধু আমি যদি মনে রাখতে পারি পাস্ট ইনডেফিনাইট টেন্সের বাংলাটা হলো সাধারণ অতীতকাল, অর্থাৎ অতীতকালে কোনো কাজ সাধারণভাবে হয়ে গেছে বা ঘটে গেছে, এরকম বোঝালে ভার্বের পাস্ট ইনডেফিনাইট টেন্স হয়। তাহলে বাক্য চেনার উপায়ও আমাকে মুখস্থ করতে হবে না, নিজের থেকে বাক্য বানাতে পারবো। রীতা মাছ ধরেছিল, সে ক্রিকেট খেলেছিল, বাবা বাজারে গিয়েছিল। তাহলে অতীতকালে কাজগুলো সম্পন্ন হয়েছে, অতীতকালে কাজগুলো ঘটে গেছে, পূর্বে কাজগুলো ঘটে গেছে, পূর্বে কাজগুলো হয়েছে, তাই জন্য এটা পাস্ট ইনডেফিনাইট টেন্সের উদাহরণ। আবার যদি বলি পাস্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে, তার উদাহরণ বা চেনার উপায় কি? পাস্ট কন্টিনিউয়াস আমরা জানি কন্টিনিউয়াস মানে ঘটমান বা চলমান। তাহলে অতীতকালে কোনো কাজ চলছিল বা ঘটছিল, এরকম বোঝালে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয় ভার্বের। তখন উদাহরণ হবে অতীতকালে চলছিল, তাহলে বাবা বাজারে যাচ্ছিল, সে মাছ ধরছিল, মানে মাছ ধরার কাজটা চলছিল। বাবা বাজারে যাচ্ছিল, বাবা বাজারে যাচ্ছিলেন, যাওয়ার কাজটা চলছিল, তখন রানিং ছিল, তাই জন্য কন্টিনিউয়াস। অতীতকালে কাজ কিন্তু কাজটা তখন রানিং ছিল, চলছিল, কন্টিনিউ ছিল, তাই জন্য পাস্ট কন্টিনিউয়াস হবে তখন। এই উদাহরণগুলোকে যদি আমি কন্টিনিউয়াস করি, পাস্ট কন্টিনিউয়াস করি, তারা ক্রিকেট খেলেছিল, যদি পাস্ট কন্টিনিউয়াস করি তখন কি হবে? তারা ক্রিকেট খেলছিল, অতীতকালে কাজটা চলছিল, অতীতকালে খেলার কাজটা চলছিল বোঝাচ্ছে। তাহলে এই বাক্যগুলো আবার পাস্ট কন্টিনিউয়াসে করা যাবে। কোনো মুখস্থ করার দরকার আছে? কোনো মুখস্থ করার দরকার নেই, শুধু একটু বুঝে নিতে হবে, কনসেপ্টটা ক্লিয়ার করে নিতে হবে। আমরা যদি কনসেপ্ট ক্লিয়ার করে নিতে পারি, তাহলে আমরা নিজের থেকেই অন্যকে পড়াতে পারবো, নিজের থেকেই ছাত্রছাত্রীকে পড়াতে পারবো, বাড়ির ছোটো ছোটো ভাই বোনেদের, বাড়ির ছোটো ছোটো ছেলে মেয়েদের নিজের থেকেই পড়াতে পারবো, শেখাতে পারবো তাদেরকে। শুধু কনসেপ্টটা আমাদেরকে ক্লিয়ার করে দেবে। আর আমরা কনসেপ্ট ক্লিয়ার করি না বলে আমাদের মুখস্থ করতে হয়। আর এই মুখস্থ করা মানে তুমি 2 দিন মনে রাখলে, 3 দিন মনে রাখলে, 1 সপ্তাহ মনে রাখলে, তারপরে আবার ভুলে যাবে, কিছু লাভ হবে না। এই জন্য কনসেপ্টটা আগে ভালোভাবে ক্লিয়ার করে নিতে হবে। তাহলে পাস্ট ইনডেফিনাইট টেন্সের বাংলাটা হলো সাধারণ অতীতকাল। তাহলে এই নামটা থেকেই আমি সংজ্ঞাটা লিখব, কোনো মুখস্থ করার দরকার নেই। কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে নিজের থেকে আমি এর সংজ্ঞাটা লিখতে পারবো, সংজ্ঞাটা বানাতে পারবো। সাধারণ অতীতকাল অর্থাৎ অতীতকালে কোনো কাজ সাধারণভাবে হয়েছিল, এরকম বোঝালে ভার্বের পাস্ট ইনডেফিনাইট টেন্স হয়, সেটা লিখব। পাস্ট ইনডেফিনাইট টেন্স কাকে বলে? অতীতকালে কোনো কাজ সাধারণভাবে হয়েছিল বা ঘটেছিল। অতীতকালে কোনো কাজ সাধারণভাবে হয়েছিল বা ঘটেছিল, এটাকে যদি আমি পাস্ট কন্টিনিউয়াস করি তখন হবে অতীতকালে কোনো কাজ সাধারণভাবে হচ্ছিল বা ঘটছিল, মানে অতীতকালে তখন কাজটা চলছিল। তাহলে কোনো মুখস্থ করার দরকার আছে? কোনো মুখস্থ করার দরকার নেই। তাহলে অতীতকালে কোনো কাজ সাধারণভাবে হয়েছিল বা ঘটেছিল, এরকম বোঝালে ভার্ব এর পাস্ট ইনডেফিনাইট টেন্স হয়, ভার্ব এর পাস্ট ইনডেফিনাইট টেন্স হয়। অতীতকালে কোনো কাজ সাধারণভাবে হয়েছিল বা ঘটেছিল, এরকম বোঝালে ভার্ব এর পাস্ট ইনডেফিনাইট টেন্স হয়। তাহলে পাস্ট ইনডেফিনাইট হলো। আমি যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে, আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলাটা যদি আমার জানা থাকে যে ঘটমান অতীতকাল বা চলমান অতীতকাল, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস মানেই ঘটমান বা চলমান, কন্টিনিউ মানে কি? ঘটমান বা চলমান। তাহলে ঘটমান বা চলমান এই কথাটা যদি আমি মনে রাখতে পারি, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলাটা হলো ঘটমান অতীতকাল।
তাহলে এই নামের মধ্যে আমি সংজ্ঞাটা পাবো, তাহলে তখন একই রকম হবে। অতীতকালে কোনো কাজ সাধারণভাবে এখানে হয়েছিল আছে, সেখানে তখন হবে হচ্ছিল, বা ঘটেছিল আছে তখন হবে ঘটছিল, মানে অতীতকালে তখন রানিং ছিল, চলছিল, এরকম বোঝালে ভার্বের পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। অতীতকালে কোনো কাজ সাধারণভাবে হয়েছিল বা ঘটেছিল, এরকম বোঝালে ভার্বের পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। কিন্তু এটা যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে, বা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সংজ্ঞা যদি অন্য কাউকে আমি পড়াতে যাব, অন্য কাউকে আমি পড়াবো, তার নিজের থেকেই তো আমাকে পড়াতে হবে, কোনো মুখস্থ বিদ্যা চলবে না, কোনো মুখস্থ চলবে না। তাহলে তখন একইভাবে অতীতকালে কোনো কাজ হচ্ছিল বা ঘটছিল, যেহেতু কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউ মানে তো রানিং, চলমান ঘটমান, তাহলে অতীতকালে কোনো কাজ হচ্ছিল বা ঘটছিল এরকম বোঝালে ভার্বের পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। একই রকম, শুধু একবার কনসেপ্টটা ক্লিয়ার করে দিতে হবে। কনসেপ্ট ক্লিয়ার করে নিলে, কনসেপ্ট যদি একবার ক্লিয়ার করে নিই তাহলে কোনো কিছু মুখস্থ করতে হবে না, তুমি নিজের থেকেই অন্যকে পড়াতে পারবে। তাহলে পাস্ট ইনডেফিনিট টেন্সটা কমপ্লিট হলো। এই বাক্যগুলো সব অ্যাফার্মেটিভ সেন্টেন্স, বর্ণনামূলক বাক্য বা পজিটিভ সেন্টেন্স বা সদর্থক বাক্যের ট্রান্সলেট হলো। কিন্তু এর নেগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেগুলোর জন্য আলাদা ক্লাস দেব।